নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৩রা ফেব্রুয়ারি দিল্লিতে প্রায় ১.৫ ঘন্টার সাংবাদিক বৈঠকে দিদিমণি খোকাবাবু সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। খোকাবাবু বললেন, দিদিমণি ৭ বারের সাংসদ, ৪ বারের কেন্দ্রীয় মন্ত্রী, ৩ বারের মুখ্যমন্ত্রী, তার সম্মান আছে, মর্যাদা আছে। তিনি ছটা চিঠি লিখেছেন, একটার উত্তর কমিশন দেয়নি। এত অ্যারোগ্যান্ট। শুভেন্দু অধিকারী ভুলটা শুধরে দিয়েছেন। কোন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি লিখলে কমিশন জবাব দেবে না। যদি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসাবে দিদিমণি সেই প্যাডে চিঠি লিখতেন, অবশ্যই জবাব পেতেন। সবাই পান, দিদিমণিও পেতেন। অর্থাৎ মিথ্যা ন্যারেটিভ খাওয়ানোর কি চেষ্টাই না করছেন খোকাবাবু এবং পিসিমণি। সাংবাদিক বৈঠক আমি শুনেছি। এসআইআর নিয়ে যা বলার উনি বলেই চলেছেন, ওগুলার নতুন কিছু নয়। কিন্তু দুটো জিনিস খুব তাৎপর্যপূর্ণ। কোনো এক সাংবাদিক সর্বভারতীয় চ্যানেলের প্রশ্ন করেছিলেন যে, দিদিমণি আপনি এই লড়াইটা লড়ছেন, আইএনডিআই জোটের অন্যরা কেউ নেই কেন? দিদিমণি প্রশ্নটার উত্তর দিলেন না, ডাক করে গেলেন, বলে এ নিয়ে এখন বলবো না। ২, কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা, এই প্রশ্নটা উঠেছিল। দিদিমণি বলছেন না, তিনি একলাই লড়বেন। একথা দিদিমণি লোকসভা নির্বাচনের আগেও বলেছিলেন, কিন্তু লোকসভা নির্বাচনের মাস ৩ আগে খোকাবাবু ৭ সকালে রাহুল গান্ধীর বাড়িতে চলে গিয়েছিলেন এবং দিদিমণি যে ২টো আসন কংগ্রেসকে ছাড়তে রাজি, ভালোভাবে সমঝোতা করলে ৪টে আসনও ছাড়তে রাজি, এরকম একটা বার্তা দিয়েছিলেন। কিন্তু রাহুল গান্ধী যাই হোক, তিনি পাপ্পু হন, পিটার প্যান হন, দিদিমণিকে বিশ্বাস করেন না। কারণ নানা কবার বেলতলায় যায় যে কংগ্রেসের রিসোর্স, কংগ্রেসের সঙ্গে জোট ছাড়া দিদিমণি ২০১১ সালে পরিবর্তনটাকে ঘটাতে পারতেন না বঙ্গে। সেই কংগ্রেসের পিঠে তিনি ছুরি মেরেছেন রাজনৈতিকভাবে। কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করে কংগ্রেসের নির্বাচিত বিধায়কদের দলে টেনে মিথ্যা মামলা দিয়ে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের কার্যত তৃণমূলের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছেন। যারা কবার বেলতলায় যায়। দিদিমণি বিপদে পড়লে কংগ্রেসের শরণাপন্ন হন, আবার যখন নিজের অনুকূলে বিষয়টা থাকেন তখন কংগ্রেসকে দুচ্ছাই করেন। যদিও শুভঙ্কর সরকার খুব অনুপ্রাণিত, তিনি রাজ্য কংগ্রেসকে তৃণমূলের একটা শাখা সংগঠনে পরিণত করতে চাইছেন বলে অনেকে অভিযোগ করেছেন। শুভঙ্কর সরকার ৬৫-র কাছাকাছি বয়স, কোনোদিন বিধায়ক হননি, তার কাছে শেষ সুযোগ। তাই তৃণমূলের সঙ্গে যদি সমঝোতা করে কোনো আসন থেকে জিতে অন্তত প্রতিমন্ত্রী হওয়া যায়, সেটাই তার কাছে রাজনৈতিক সাফল্য। কিন্তু শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য চাইবেন আর কংগ্রেস হাইকমান্ড তাতে সবুজ সংকেত দেবে, সেটা তো হবে না। তবে কংগ্রেসের মধ্যে এবং তৃণমূলের মধ্যেও একটা অংশ খুবই উৎসাহী কংগ্রেস তৃণমূলের মধ্যে আসন সমঝোতা। যদিও দিদিমণি প্রকাশ্যে বলেছেন যে তিনি একলাই লড়বেন, কিন্তু নির্বাচনের আগে এই ধরনের প্রকাশ্য ঘোষণার কোনো মানেই হয় না। যেটা বলা হচ্ছে হয়তো উল্টোটাই হওয়ার সম্ভাবনা থাকে, অতীতে আমরা দেখেছি। কারণ দিদিমণি লোকসভা নির্বাচনের আগেও বলতেন যে কংগ্রেস এখানে কোনো শক্তি নয়, কংগ্রেসের উচিত এখানে তৃণমূলকে সমর্থন করা। কিন্তু দিদিমণির এই হুঙ্কার সত্ত্বেও খোকাবাবু ৭ সকালে রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে তাকে অফার করেছিলেন যে 2টো সিট তৃণমূল কংগ্রেসের জন্য ছাড়তে পারে, যে 2টো সিটে 2019-এর লোকসভায় কংগ্রেস জিতেছিল। কিন্তু সেই সমঝোতা বা জোট হয়নি। দিদিমণি প্রকাশ্যে বলেছেন যে না না, আমরা একলাই লড়বো। প্রকাশ্যে বলেছেন, তো দেখবেন ভিতরে ভিতরে চেষ্টা চলছে দুপক্ষের মধ্যে। কংগ্রেসের মধ্যে তৃণমূলপন্থী অংশ যে কোনো মূল্যে তৃণমূলের সঙ্গে জোট চায়, আর তৃণমূলের একটা অংশ চায় কংগ্রেসের সঙ্গে জোট। তাহলে সংখ্যালঘু ভোটটা পুরোটাই তারা পাবে এই আশা করছে। বিশেষত মালদায় যেভাবে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাওয়ার হিড়িক পড়েছে, মৌসম ব্যানার্জি নূরের মতো নেত্রী চলে গেলেন,
তাতে অনেকেই বলছেন যে মালদায় লড়াইটা এই কংগ্রেস বনাম বিজেপির, এবং মুর্শিদাবাদেও তৃণমূল ধাক্কা খাবে, কারণ মুসলমান ভোট 100টার মধ্যে 91টা তৃণমূলের ঘরে যাবে না এবার। সেই ধাক্কাটা সামলাতে, ক্ষতটা মেরামত করতে তৃণমূলের একটা অংশ চাইছে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে। কিন্তু দিদিমণি প্রকাশ্যে বলেছেন আমরা একলাই লড়বই। যে বললাম, রাজনীতিতে প্রকাশ্যে ঘোষণা করা নির্বাচনের এতটা আগে এর কোনো গুরুত্বই নেই, তলায় তলায় অনেক খেলা চলে। কিন্তু মানে সন্দেহটা কোথায় গভীর হচ্ছে জানেন? পশ্চিমবঙ্গে জনবিন্যাস বদলাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সীমান্তবর্তী জেলায় জনবিন্যাস বদলেছে, অনুপ্রবেশ ঘটেছে। পশ্চিমবঙ্গ কাদের? পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল হিন্দু বাঙালির হোমল্যান্ড, ঐতিহাসিক ঘটনা, আমি তো গাল গল্প বলছি না। কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অনেক জেলায় জনবিন্যাসের যে ব্যাপক পরিবর্তন হয়েছে, ওই জেলাগুলোতে ইতিমধ্যে, যেমন মুর্শিদাবাদে 30% হিন্দু, 70% মুসলমান, মালদাতে 50-50, উত্তর দিনাজপুরেও প্রায় 50-50, দক্ষিণ দিনাজপুর, হাওড়ার গ্রামীণ, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে হিন্দুরা কার্যত সংখ্যালঘু। তাহলে এই বিষয়টা যদি চলতে থাকে, বিজেপি বলছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে হিন্দুরাই সংখ্যালঘু হয়ে যাবে, এবং এই ডেমোগ্রাফি চেঞ্জের পিছনে মূল কারণ হিসাবে তারা চিহ্নিত করেন অনুপ্রবেশ। ভারত বাংলাদেশের মধ্যে 4200 কিলোমিটার সীমানা আছে। সেই সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে আছে, আসামের সঙ্গে আছে, মেঘালয়ের সঙ্গে আছে, ত্রিপুরার সঙ্গে আছে, মিজোরামের সঙ্গে আছে। কিন্তু পশ্চিমবঙ্গে আছে 2200 কিলোমিটার। তাহলে অনেকটাতেই ফেন্সিং দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বারে বারে রাজ্য সরকারকে বলেছে জমি দিন, আমরা বেড়া দেব। সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে 31 মার্চের মধ্যে রাজ্যকে এই জমি তুলে দিতে হবে, যে জমির টাকা তারা পেয়ে গেছেন। কারণ জাতীয় নিরাপত্তা নিয়ে তো আপোষ করা যায় না। দিদিমণি কি বললেন? কেন্দ্র টাকা দিক, আমরা করে দেব। ভাবুন, একবারও বললেন না হ্যাঁ আমরা জমি দেব। বললো কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে, মানে উনি নির্দেশটা মানবেন না, ইঙ্গিত স্পষ্ট। আবার সুপ্রিম কোর্টে যাবেন অভিষেক মানু সিংভি, কপিল সিব্বল। রাজ্যকে টাকা দেয়া হোক, রাজ্য করে দেবে, শুধু টাকা টাকা দাও দাও দাও। আপনি জমি দিন, কেন্দ্র টাকা দিয়েছে, কেন্দ্র ফেন্সিং করবে, আপনার দায়িত্ব এটা নয়। সীমানা সুরক্ষিত রাখার দায়িত্ব কেন্দ্রের, বিএসএফ এর। ফেন্সিং করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর। আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব জমিটা দেওয়ার। আপনার অ্যাটিটিউড খুব স্পষ্ট। সীমান্ত সুরক্ষা এই বিষয়টা আপনার প্রায়োরিটিতে নেই, নইলে আপনি একথা বলতে পারতেন না যে কেন্দ্র টাকা দিক, আমরা করে দেব। ভাবুন, পশ্চিমবঙ্গের মানুষ ভাবুন, সীমান্ত সুরক্ষা নিয়ে বারবার করে কেন্দ্রীয় সরকার বলছে জমি দিন। বাংলাদেশের পরিস্থিতি দেখুন, লস্করে জঙ্গিরা ঢুকেছে। ফিল্ড মার্শাল আসিম মুনির কি বলছেন? বাংলাদেশের মাটি থেকে ভারতকে ভবিষ্যতে আক্রমণ করা হবে। সাদ রাডি নদিয়া থেকে ধরা পড়েছে, কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছে দক্ষিণ চব্বিশ থেকে, আনসার আল্লাহ বাংলা স্লিপার সেল সক্রিয়। তাও দিদিমণি দেখুন বলতে পারছেন না আদালত নির্দেশ দেওয়ার পরে আমি জমি দিয়ে দেব, বলছেন না। বলছেন আমি সীমা সশস্ত্র সুরক্ষা বলের জন্য জমি দিয়েছি, সিআরপিএফ এর জন্য জমি দিয়েছি, তেল গ্যাসের জন্য জমি দিয়েছি, সিআরপিএফ এর জন্য জমি দিয়েছি। এটা তো আপনার দায়িত্ব, দিয়েছেন বলে কি ক্রেডিট নিচ্ছেন? এটাও আপনি দিতে বাধ্য। পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে যে সরকার, যে রাজ্য সরকার জাতীয় নিরাপত্তার প্রশ্নটাকে গুরুত্বই দিতে চায় না, বুঝতেই পারে না এর গুরুত্ব। যারা সীমানা সুরক্ষিত রাখার জন্য জমি দিতে চায় না, তাদের অবস্থান আপনারাই ব্যাখ্যা করুন। পশ্চিমবঙ্গের মানুষ দেখুন, এখানেও রাজনীতি।
এখানেও কেন বিএসএফ 50 কিলোমিটার ঢুকবে? 15 কিলোমিটার ছিল। ভারতবর্ষের অন্যান্য যেখানে বর্ডার আছে সেখানে বিএসএফ তো 50 কিলোমিটার অব্দি যায়, কাজ করে, তাদের এরিয়া। কোথাও কোনো বাধা হয়েছে? হয়নি, হবে না। কারণ জাতীয় সুরক্ষা, জাতীয় নিরাপত্তার বিষয়টা অন্যরা অগ্রাধিকার দেয়, আর আমরা, আমাদের এই শাসক দল ভোট ব্যাংকের রাজনীতি করে। পরিষ্কার হয়ে গেল যে দিদিমণি জমি দেবেন না। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন, তাহলে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। অসুরক্ষিত থাকছে আমাদের সীমানা, বাংলাদেশে জঙ্গি জিহাদিদের দাপাদাপি। ভাবুন পরিস্থিতিটা। আরে সীমানা নিয়ন্ত্রণ করার কাজ বিএসএফ এর। অমিত শাহ একবারও বিএসএফ কে দায়মুক্ত করেননি। তিনি বলছেন যে হ্যাঁ আমি দায় স্বীকার করছি, তো অনুপ্রবেশ হলে বিএসএফ এর দায়িত্ব, কিন্তু অনুপ্রবেশকারীরা সীমানা পেরিয়ে যায়টা কোথায়? স্থানীয় জনপথে। তো স্থানীয় জনপদের পুলিশ প্রশাসন কোনো খবরই রাখেন অনুপ্রবেশকারীদের সম্পর্কে। অভিযোগ, স্থানীয় প্রশাসন লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের অভ্যর্থনা জানায়, প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে দেয়, যাতে তারা ভারতের জনসমুদ্রে মিশে যেতে পারে, ভারতের সম্পদের উপর অবৈধভাবে ভাগ বসায়, যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। তাহলে দায়টা কার? অনুপ্রবেশকারী ঢুকলো, মেনে নিলাম, বিএসএফ এর দায়িত্ব, কেউ অস্বীকার করছে না। বিএসএফ কে কেউ ধোয়া তুলসী পাতা বলছে না। বিএসএফ এর একটা অংশ চোরাচালানের সঙ্গে যুক্ত, না হলে চোরাচালান হয় না, প্রতিষ্ঠিত সত্য। কিন্তু অনুপ্রবেশকারীরা ঢোকার পরে তাদের কাগজপত্র কে তৈরি করে নেয়? স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং স্থানীয় প্রশাসন। দিদিমণি দেখুন নীরব, চুপ। এই অনুপ্রবেশ নিয়ে যখন বিরোধী নেত্রী ছিলেন, সংসদের স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছড়েছিলেন। যেই ক্ষমতায় এসছেন, এই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন। মানুষ ভাবুন, সামনের বিধানসভা নির্বাচন, হিন্দিতে বললে বলা হয় আর পার কি লড়াই, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলার সীমানা যদি অসুরক্ষিত থাকে, তাহলে বাংলার মানুষ শুধু নয়, দেশের মানুষের নিরাপত্তাও বড় ঝুঁকির মুখে পড়বে। এটা আমাদের ভাবতে হবে। বঙ্গেশ্বরী ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য জমি দিতে চাইছেন না। তার এই একগুঁয়েমির খেসারত কি বঙ্গবাসী দেবে, দেশের বাসী দেবে? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.